জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে, বলছেন আমিনুল হক। রাইসি আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যু মর্মান্তিক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। ক্ষমতা ছেড়ে দেন তারপর দেখেন, বলছেন মান্না। জানাবো কেজরিওয়ালে উজ্জীবিত বিএনপি এবং সর্বশেষ জানাবো 24 উপজেলায় ইভিএম এ ভোট হবে কাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে, বলছেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত 15 বছরে আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে। তারপরও বিএনপি মামলা, হামলা ও নির্যাতন ভয় করে না। বিএনপির হারানোর কিছু নেই, নির্যাতন ও নিপীড়ন বিএনপি সয়ে গেছে। তিনি আরো বলেন, অবৈধ বিনা ভোটের ডামি সরকার তাদের ক্ষমতা থেকে দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে ফরমায়েশি সাজার মাধ্যমে ঢাকা মহানগরী সহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। আওয়ামী সরকারের অবৈধ এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছে। আমিনুল হক বলেন, দেশে কোনো আইনের শাসন নেই, দেশে দুর্নীতি ও অপশাসন চলছে। সরকার দলীয় লোকজন জনগণের টাকা লুটপাট করে সেই টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করছেন, আর পক্ষান্তরে জনগণ অসহায় জীবনযাপন করছেন। তিনি বলেন, যারা দেশের টাকা লুটপাট করে পাচার করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণ জবরদখলবাজ এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি তুলে ধরে আমিনুল হক বলেন, আজকে মানুষ বেঁচে থাকার অধিকার চায়, নিজের মৌলিক অধিকার চায়, নিরাপত্তা চায়, ভোট ও ভাতের অধিকার চায়। রাইসি আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যু মর্মান্তিক, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুর মর্মান্তিক ও অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পাশাপাশি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে, কিন্তু পরে দেখা যায় সেটি ক্রাশ করেছে। আমরা রাষ্ট্রীয়ভাবে শোক জানাচ্ছি। এদিকে কিরগিজস্তানের চলমান সংঘাতে বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো আছেন বলে জানিয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো গুরুতর আহত বা হতাহতের খবর নেই। পাশের দেশ উজবেকিস্তানের তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলা হচ্ছে। তিনি স্থানীয় সময় বিকেলে বিশকেকে পৌঁছে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে ক্যাম্পাস ভিজিট করবেন। পাশাপাশি কিরগিজ পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ পদক্ষেপ নেবেন। ক্ষমতা ছেড়ে দেন তারপর দেখেন, বলছেন মান্না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর দেশ চলছে কিনা সেটা দেখার জন্য বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিলে দেশ কেন চলবে না প্রশ্ন রেখে মান্না বলেন, শেখ হাসিনা তার বক্তৃতায় বলেছেন, আমি ক্ষমতা যদি ছেড়ে দিই তাহলে কার হাতে দেব, কে দেশ চালাবে, কত বড় সমস্যা কার কাছে দেবে, আগে তো ছাড়েন, দেখেন কিভাবে দেশ চলে। আপনার বাবা যখন মারা গেছে তখন কি দেশ চলেনি? জিয়াউর রহমান যখন মারা গেল তখন কি দেশ চলেনি? উনাকে তো কেউ মারতে বলছে না, উনিও মৃত্যুর কথা বলছেন না। উনি ক্ষমতা ছেড়ে যদি দেন দেশ চলবে না কেন? ছেড়ে দেন, তারপর দেখেন দেশ চলে কিনা। আওয়ামী লীগ সরকার সংকটে আছে উল্লেখ করে নাগরিক ঐক্য সভাপতি মান্না বলেন, সরকার বড় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সংস্কৃতিগতভাবে বড় সংকটে আছে। এরকম সংকট পৃথিবীর খুব কম দেশে আছে। ভারতের অরবিন্দ কেজরিওয়াল বক্তৃতায় বলেন, বাংলাদেশের বিরোধী দলের লোকদের গ্রেপ্তার করে ও মেরে ফেলে নির্বাচন করা হয়েছে। ভারতের মোদী সরকার এখন সেটা করছে। মানে ভারতের মানুষের কাছে শেখ হাসিনা মসুর অত্যাচারী হিসেবে পরিচিত, জালিম হিসেবে তারা ভেবেছে এটাই বন্ধুত্বের লক্ষণ। জনগণের প্রতিনিধিরা এই কথা বলছে, এই কথা আমেরিকাও বলে, ইউরোপের দেশগুলো বলে। মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা বলেছিলাম এই সরকারকে পতন করাবো, পতন হয়নি। একটি অন্তর্বর্তী সরকার গঠন করব, তার অধীনে নির্বাচন হবে, সেটাও হয়নি। কিন্তু সরকার কি জিতেছে? ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেছেন, বিরোধী দল বলে ওরা জিতেছে, আপনারা তো ভোটই করেনি, ওরা জিতলো কিভাবে? আমরা সরকার পতন করতে পারিনি ঠিক, কিন্তু নির্বাচনে সরকার জেতেনি। যদি জিততো তাহলে ওবায়দুল কাদের কেন বলছে দেশ বিদেশের সবাই মিলে তাদের উৎখাত করার চেষ্টা করেছে? শেখ হাসিনা কেন বলছে ক্ষমতা হস্তান্তর করতে তিনি মানুষ খুঁজে পাচ্ছে না, বাংলাদেশের দেউলিয়ার পর্যায়ে চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের রিজার্ভ এখন $13 বিলিয়ন নিচে। আমাদের আমদানি সহ বিভিন্ন কিছু কেটে কুটে ফেলে দিলেও $5 বিলিয়ন 3 মাসে খরচ হয়।
এখন আপনার কাছে আছে $12 বিলিয়ন। 3 মাস পর পর যদি এ টাকা খরচ হয় তাহলে রিজার্ভ যা আছে তাও চলে যাবে। কে আপনাকে তখন জিনিস দেবে? বাংলাদেশ এখন দেউলিয়ার পর্যায়ে চলে গেছে। সরকার খুবই বিপদে আছে। জিনিসের দাম বাড়ছে আর বাড়ছে। সরকার কোনোভাবেই কমাতে পারছে না। বিদ্যুতের দাম কমছে না। বলছে সমন্বয় করবে, কিন্তু দাম তো কমবে না। ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন করতে লাগে 4 থেকে 5 টাকা, কিন্তু ইউনিট প্রতি সাধারণ মানুষকে খরচ করতে হয় 12 টাকা। এই দুর্নীতি তো মানুষ দেখছে। তিনি আরো বলেন, সরকার চীনের কাছে 20 বিলিয়ন চীনা ইউয়ান মুদ্রা ঋণ চেয়েছে, যেটা চীনা টাকা নিতে হবে, কিন্তু এ টাকা নিলে খরচ করবে কেন দেশে? শেখ হাসিনা এখন হাত মুচড়াচ্ছে না। যদি ভেঙে যায়, মুচড়ালেই তো ব্যথা। শেখ হাসিনার শঙ্কা আছে তিনি 5 বছর ক্ষমতা থাকতে পারবেন কিনা। কেজরিওয়ালে উজ্জীবিত বিএনপি। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের একটি বক্তব্যকে নিয়ে বিএনপির উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনের সাম্প্রতিক সময় আম আদমি পার্টির জামিনে মুক্তি পাওয়া এই নেতার একটি বক্তব্য বিএনপি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে। অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ তুলেছেন। তিনি রাশিয়ার উদাহরণ দিয়েছেন। রাশিয়ার নির্বাচনে পুতিন একছত্রভাবে বিরোধী দল দমন করে বিজয়ী হয়েছেন বলে অরবিন্দ কেজরিওয়াল উল্লেখ করেছেন। বাংলাদেশ নির্বাচনে শেখ হাসিনা সকল বিরোধী দলের নেতাদেরকে গ্রেপ্তার করে নির্বাচনে জয়ী হয়েছেন বলে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন। তিনি পাকিস্তানে ইমরান খানকে গ্রেপ্তার করে তার দলের প্রতিক্রিয়া নিয়ে নির্বাচনে ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছেন বলে উল্লেখ করেছেন। অরবিন্দ কেজরিওয়াল আসলে সমালোচনার তীর ছুড়েছেন নরেন্দ্র মোদীর দিকে। পাকিস্তান এবং বাংলাদেশকে অনুসরণ করে নরেন্দ্র মোদী ক্ষমতা কুক্ষিগত করতে চান বলেও আম আদমি পার্টির এই নেতা তার বক্তব্য উল্লেখ করেছেন। আর এই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিএনপি নেতারা শুধু ইউটিউবে এটি রিপোস্ট করেনি, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়, বিশেষ করে 7ই জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে এক ধরনের ভারত বিরোধী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। ভারতের সমালোচনা করা এবং ভারতীয় সরকারকে টিকিয়ে রেখেছে এমন বক্তব্য বিএনপি নেতাদের মধ্যে দেখা যাচ্ছিল। যদিও ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন এবং সম্পর্ক আরো গভীর করার বার্তা দিয়েছেন। ভারতের অন্য একটি প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের সমর্থক বিজেপি গত এক দশকে বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছে। এরকম অবস্থায় ভারতের নির্বাচনে যে ফলাফলই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো ব্যত্যয় হবে না বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এর মধ্যে আম আদমি পার্টির বক্তব্য নিয়ে বিএনপির উচ্ছ্বাস নিয়ে অনেকে নানা রকম টিকা টিপ্পণী কেটেছেন। কেউ কেউ মনে করেন যে এর আগে যখন কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতা এসেছিলেন, তখনও বিএনপির মধ্যে উৎসব ভাব সৃষ্টি হয়েছিল। বিএনপি নেতারা মিষ্টি মুখ করিয়েছিলেন। তাদের ধারণা ছিল যে কংগ্রেস চলে গেলে আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে বিজেপির সরকার ক্ষমতা গ্রহণ করার পর দুই দেশের সম্পর্ক আরো গভীর হয়েছে। এখন কেজরিওয়ালের নির্বাচনের মাঝের বক্তব্যকে নিয়ে বিএনপি আশায় বুক পেতে আছে। মুখে মুখে ভারত বিরোধিতা করলেও ভারতের অনুগত এবং ভারতের আস্থাভাজন হওয়ার জন্য বিএনপি কম চেষ্টা করেনি। আর এখনো বিএনপি যে ভারতের সাথে ঘনিষ্ঠ হতে চায় তার প্রমাণ পাওয়া গেল অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যকে নিজেদের দলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। কিন্তু বিএনপি নেতারা ভুলে গেলেন যে একজন রাজনৈতিক নেতার রাজনৈতিক বক্তব্য আর ক্ষমতা এসে তার প্রশাসনিক কর্মকাণ্ড দুটি সম্পূর্ণ ভিন্ন। দেউলিয়া রাজনীতির কারণে বিএনপি সবসময় অন্যদিকে তাকিয়ে থাকে আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য। সাম্প্রতিক সময়ে কেজরিওয়ালের বক্তব্য বিএনপির ইউটিউবে ছাড়ার মধ্য দিয়ে সেই দেউলিয়াত্ব আরেকবার প্রকাশিত হলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 24 উপজেলায় ইভিএমে ভোট হবে কাল। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। সারা দেশের 157টি উপজেলার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে 24টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহাজ সরওয়ার হোসেনের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, আগামীকাল 21শে মে দ্বিতীয় ধাপে 157টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে 24টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে হবে। 24টি উপজেলায় ইভিএম মেশিনের কার্যক্রম নির্বাচন ভবনের ইভিএম কন্ট্রোল রুম থেকে পরিচালনা করা হবে। চিঠিতে আরো বলা হয়েছে, ইভিএম এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, উপজেলা বা থানা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসার, মোবাইল কারিগরি টিম এবং ভোট গ্রহণকারী কারিগরি টিমের সঙ্গে ইভিএম কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সমন্বয় করা হবে। সেজন্য আইডিইএ প্রকল্প নিকষ থেকে বিভিন্ন পর্যায়ে 24 জন কর্মকর্তা কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2 ঘন্টা পর পর কাস্ট করা ভোটের তথ্য পাঠাতে হবে ঢাকায়। আগামী
আগামীকাল সাধারণ নির্বাচনে 2 ঘন্টা পর পর নির্বাচনের তথ্য ঢাকায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে বলা হয়েছে, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মোবাইল অ্যাপ বা SMS এর মাধ্যমে 2 ঘন্টা পর পর ভোট কেন্দ্রের কাস্ট করা ভোটের তথ্য পাঠাতে হবে। প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মোট 1824 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 598 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।